তৃণমূলের প্রতীক কার দখলে থাকবে? মমতা ব্যানার্জির দখলে নাকি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দখলে? আজকে আমরা ছোট্ট ভিডিওর মধ্যে দিয়েই একটু জানার চেষ্টা করব যে এই যে ঘটনাটা ঘটছে, তৃণমূল কংগ্রেসের প্রতীক চিহ্ন নিয়ে, প্রতীক চিহ্নটা আসল মালিক কে হবে, কেই বা ভবিষ্যতে এই সিম্বল নিয়ে ভোটে লড়বে, এটা মোটামুটি আমরা ক্লিয়ার করে নিতে পারবো যে হাওয়া কোন দিকে যাচ্ছে, কেই বা হতে যাচ্ছে এই তৃণমূল কংগ্রেসের জোড়া ফুল প্রতীকের মালিক। ভিডিওটা শুরু করার আগে শুধু একটা ছোট্ট রিকোয়েস্ট, সেটা হচ্ছে যদি আপনাদের চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন। প্রতীক চিহ্নের মালিকানা নিয়ে দ্বন্দ্ব কি ভারতবর্ষের এটা প্রথম ঘটনা, না এর আগেও এরকম ঘটনা ঘটেছে? আর যদি অতীতে এই ধরনের ঘটনা ঘটে থাকে, তাহলে যদি তার বিশ্লেষণের মাধ্যমে আমরা কিন্তু একটা মোটামুটি আইডিয়া করে নিতে পারবো যে কেই বা হতে যাবে তৃণমূল কংগ্রেসের জোড়া ফুলের মালিক। আমরা ভারতের ইতিহাস ঘাঁটি, তাহলে দেখব এরকম ঘটনা নতুন নয়, এরকম ঘটনা আগেও ঘটেছে এবং বহু বছর আগে থেকেই এই ধরনের দ্বন্দ্ব কিন্তু ভারতবর্ষের রাজনীতিতে চলে আসছে। আপনারা শুনলে অবাক হবেন, 1969 সালে ন্যাশনাল কংগ্রেসের প্রতীক চিহ্ন নিয়েও এই ধরনের দ্বন্দ্ব এসেছিল। হ্যাঁ, তখন কংগ্রেস চালাতেন ইন্দিরা গান্ধী, আর ইন্দিরা গান্ধী এবং কংগ্রেসের প্রবীণ যে নেতারা ছিল তাদের মধ্যে এই দ্বন্দ্বটা এসেছিল। দুটো দলই ক্লেম করেছিল যে আমরাই প্রকৃত কংগ্রেস। আহ, তারপর সেই দ্বন্দ্ব গিয়ে পৌঁছায় নির্বাচন কমিশনের কাছে এবং নির্বাচন কমিশন প্রথমেই কিন্তু তাদের সিম্বলটা স্টপ করে দেয় যে আপনারা কেউই এই সিম্বল নিয়ে ভোটে লড়তে পারবেন না। তখন কিন্তু কংগ্রেস ভোটে আহ, অংশগ্রহণ করত জোড়া বলদের চিহ্ন নিয়ে। সেই সিম্বলটাকে প্রথমে নির্বাচন কমিশন স্টপ করে এবং পরবর্তীতে 1971 সালে ইন্দিরা গান্ধী আবার নির্বাচনে অংশগ্রহণ করে। আবার আর প্রবীণ যে কংগ্রেস নেতারা তারাও নির্বাচনে অংশগ্রহণ করে, কিন্তু দুজনে দুটো সাইন ইউজ করে, সেটা হচ্ছে কংগ্রেস আর আর কংগ্রেস ও। তো এই কংগ্রেস আর অর্থাৎ ইন্দিরা গান্ধী আবার ভোটে জয়যুক্ত হয়ে আসে এবং নির্বাচন কমিশন তাকে কিন্তু তার প্রতীক ফিরিয়ে দেয় এবং ঘোষণা করে যে এরাই হচ্ছে মূল কংগ্রেস। এরপরেও এরকম ঘটনা ঘটেছে। 1987 সালে এআইএডিএমকে, এই দলটার প্রতীক চিহ্ন নিয়ে জয়ললিতা আর রামচন্দ্রের মধ্যে এই একই রকম দ্বন্দ্ব শুরু হয়। তো নির্বাচন কমিশন তখনও কিন্তু এদের প্রতীক চিহ্ন ব্যবহারটাকে স্টপ করে দিয়েছিল। স্টপ করে দেওয়ার পর জয়ললিতা নির্বাচন কমিশনের কাছে প্রমাণ করেছিল যে ইলেকশনে সব থেকে বেশি জয়ী সাংসদ তার ছিল এবং নেতা কর্মী তাকেই সাপোর্ট করে। তখন ইলেকশন কমিশন কিন্তু তাকে এআইএডিএমকে প্রতীক ফিরিয়ে দেয়, আর সেই প্রতীকটা ছিল জোড়া পাতা। এরপর 2017 সালেও সমাজবাদী পার্টিকে নিয়ে অখিলেশ যাদব আর মুলায়ম সিং যাদবের মধ্যেও দ্বন্দ্ব লাগে, আর সেই দ্বন্দ্ব চলে যায় কিন্তু নির্বাচন কমিশনের কাছে। নির্বাচন কমিশন এইবারে এক অদ্ভুত পন্থা নেয়। নির্বাচন কমিশন কিন্তু সমাজবাদী পার্টির যে প্রতীক চিহ্ন বাইসাইকেল বা সাইকেল, সেটা কিন্তু অখিলেশ যাদবকে দিয়ে দেয়। এবং এখানে এই সমাজবাদী পার্টির কেসে কিন্তু আমরা দেখছি যে মুলায়ম সিং যাদব মানে পার্টির প্রতিষ্ঠাতা কে বেশি গুরুত্ব দেওয়া হয়নি, বরং গুরুত্ব দেওয়া হয়েছিল যাদের সংখ্যা বেশি, নির্বাচিত প্রতিনিধিদের সংখ্যা বেশি, তাদেরকেই বেশি গুরুত্ব দিয়েছিল নির্বাচন কমিশন। এরপরে এরকম ঘটনা ঘটে 2022 সালে শিবসেনাকে নিয়ে, উদ্ধব ঠাকরে আর একনাথ শিন্দেকে নিয়ে। এখানে একনাথ শিন্দেকে শিবসেনার নাম আর তাদের তীর ধনুক চিহ্ন ব্যবহার করার অনুমতি দেয়, আর উদ্ধব ঠাকরেকে শিবসেনা নাম দিয়েছিল কিন্তু জ্বলন্ত মশাল চিহ্নটা দিয়ে দিয়েছিল তাদের ইলেকশনে লড়ার জন্য, এবং এখনো পর্যন্ত এটাই তাদের দলীয় সিম্বল কিন্তু। আর পার্টিকুলার শিবসেনা কেসেও আমরা কিন্তু দেখেছি যে যে পার্টির প্রতিষ্ঠাতা তার থেকেও বেশি গুরুত্ব পাচ্ছে যেখানে সংখ্যায় বেশি প্রতিনিধি, মানে নির্বাচিত প্রতিনিধি যেখানে সংখ্যায় বেশি আছে সেই পয়েন্টটা, আর তার সঙ্গে প্রতিষ্ঠাতা, এই দুটোকেই কিন্তু নির্বাচন কমিশন গুরুত্ব দিচ্ছে। সর্বশেষ যে দ্বন্দ্বটা হয়েছিল সেটা হচ্ছে 2023 সালে এনসিপি কে নিয়ে। সেখানে পাওয়ার এবং অজিত পাওয়ার দুজনেই ক্লেম করে এনসিপির প্রতীক
কের জন্য নির্বাচন কমিশন শরদ পাওয়ারকে এনসিপির প্রতীক দেয়। তো এই কেসে আমরা যেটা দেখেছিলাম যে প্রতিষ্ঠাতা হলে শুধু হবে না, সেখানে কিন্তু নির্বাচিত জনপ্রতিনিধিদের একটা বড় সমর্থন আপনার লাগবে, আর সঙ্গে আপনার দলীয় নথি কিন্তু একটা ইম্পর্টেন্ট ভূমিকা নেবে। তো এই সবকটা উদাহরণ থেকে আমরা মোটামুটি একটা কনক্লুশনে আসতে পারছি, সেটা হচ্ছে ইমিডিয়েট যেটা হতে চলেছে সেটা হচ্ছে প্রতীক চিহ্ন ব্যবহারটা কিন্তু স্টপ করে দিতে পারে নির্বাচন কমিশন। হ্যাঁ, এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে এবং মমতা ব্যানার্জি দুজনকেই কিন্তু বলতে পারে যে তোমরা আপাতত এই তৃণমূলের জোড়া ফুল প্রতীক চিহ্নটা তোমরা কেউই ব্যবহার করবে না। এবং ইন ফিউচার হয়তো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দিকে এখন দেখা যাচ্ছে যে পাল্লাটা ভারী, কিন্তু লোকসভা রাজ্যসভায় তৃণমূলের অবস্থান কি? সেখানে লোকসভায় তৃণমূলের জনপ্রতিনিধিরা, মানে যারা আপাতত তৃণমূলে আছে তারা, এবং রাজ্যসভায় যারা আপাতত তৃণমূলে আছে তাদের ভূমিকাটাও কিন্তু দেখার বিষয় আছে। সেখানেও জনপ্রতিনিধিদের সংখ্যাটা কি দাঁড়াচ্ছে, এবং দলীয় নথি মানে তৃণমূলের দলের যে নথি সেটা কিন্তু একটা ভাইটাল ভূমিকা নেবে। কারণ এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু অনলি ফর ওয়েস্ট বেঙ্গলেই বন্দ্যোপাধ্যায়ের দবদবা রয়েছে, কিন্তু লোকসভায় বা রাজ্যসভায় কিন্তু ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় সেইভাবে দাঁত ফোটাতে পারেনি। এবং বর্তমান সময়ে তৃণমূল কংগ্রেস কিন্তু ইন্ডিয়া জোটে আছে। তো এই যে 21শে জুলাই শোনা যাচ্ছে যে কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসের 21শে জুলাইয়ের শহীদ দিবসের প্রোগ্রাম অ্যাটেন্ড করতে আসছে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী। এইসব জিনিসগুলোও কিন্তু একটা ভাইটাল রোল প্লে করবে, কারণ নির্বাচন কমিশন সবটাই দেখবে না। সেখানে যখন একটা জোটের সঙ্গে আছো, সেই জোটে কারা কারা ছিল, সেখানে জনপ্রতিনিধি কি, এবং সেখানে কোন দলের কোন প্রতিষ্ঠাতা বা নেতা সেই জোটে সাইন করেছিল, এগুলোও একটা ভাইটাল রোল প্লে করবে। সুতরাং ইমিডিয়েট যেটা হতে চলেছে সেটা হচ্ছে জোড়া ফুল, এই যে প্রতীক চিহ্নটা, এটা হয়তো নির্বাচন কমিশন আপাতত ব্যবহার করা বন্ধ করতে বলতে পারে দুই দলকেই। এখন পর্যন্ত এইটুকুই। এরপরে যদি রাজনৈতিক বিষয় নিয়ে কোনো ইন্টারেস্টিং ঘটনা থাকে বা এই ঘটনারই আপডেট থাকে, সেটা নিয়ে আমরা বিশ্লেষণ করব। আজকের আপাতত এইটুখানি।